তো যেসব ফর্মুলা তোমার কাজে লাগবে এটা হলো নাম্বার 1 ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx। এটা হবে তোমার x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, ঠিক আছে, প্লাস c। এখন তো ইন্টিগ্রেশন এখানে লিমিট নাই, ঠিক আছে, এই জন্য আমি এখানে প্লাস সি দিলাম। ইন্টিগ্রেশনে কি করতে লাগে, সব সময় বার করার পরে প্লাস সি দিতে লাগে। সি কনস্ট্যান্ট, যে কোনো নাম্বার হতে পারে, 20 30 40 যা কনস্ট্যান্ট হয় এটা। তো এটা তো গাড়িটা কন্ডিশন আছে n তোমার নট ইকুয়াল টু -1, এইটা ছাড়া বাকি তুমি যে কোনো কিছু তুমি করো। ওকে, এরপরে মনে করো তোমার এরকম যে ইন্টিগ্রেশন ওদিকে c x টু দি পাওয়ার n dx কনস্ট্যান্ট, যে তো কনস্ট্যান্ট যে বাইরে আসবে, বাইরে থেকে ওই x টু দি পাওয়ার n dx হবে, ওই ঘুরে ফিরে আবার c কি হবে তোমার x টু দি পাওয়ার n প্লাস 1, যেখানে c1 দিয়ে দিই, কনস্ট্যান্ট কিন্তু আবার c দিয়ে যাচ্ছে, c1 আর দিকে n প্লাস 1 আর দিকে প্লাস c। প্লাস ইনস্ট্রাকশন একটা দিতে লাগে ইন্ডিফারেন্ট ইন্টিগ্রেশন। আর ডেবিট ইন্টিগ্রালের ফর্মুলা উত্তম কিছু নাই, এটাই খালি প্লাস c কাটতে লাগে, দেখবে আমি কিরকম করে। তারপরে 3 নম্বর, আমরা তো এখানে যদি dx থাকে, মনে করো এরকম থাকলো, ঠিক আছে, x dt, তখন you cannot write like this x to the power n plus 1 divided by n plus 1, no, তোমার এখানে এটা কি, এটা t এর ফাংশন, ঠিক আছে, dt তোমার t এর সাথে সাথে, মনে আছে আমি গ্রাফটা এরকম ড্র করেছিলাম, এদিকে ছিল x, x এর সাথে সাথে কি হচ্ছে তোমার y, y x এর উপরে ডিপেন্ড করছে, এই জন্য আমি লিখেছিলাম y is a function of x, ঠিক আছে। এখন যদি পরীক্ষাতে তোমাকে যদি বলে x একটা অন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আবার ওদিকে t আছে, x আর t এর মধ্যে কোনো রিলেশনই নাই, তখন তুমি এইভাবে লিখতে পারবে না, তখন x টা কনস্ট্যান্ট হয়ে বাইরে চলে আসবে, তখন তোমার এইভাবে লিখতে লাগবে, দিস রং, কারেক্ট ওয়ান ইজ x বাইরে চলে আসবে dt, তখন x টা তোমার কনস্ট্যান্টের মতো ট্রিট করতে লাগবে, তোমার x ক্যান বি এনিথিং 1 2 3 লাইক দিস, ঠিক আছে, এইটা এটা তোমার কনস্ট্যান্টের মতো হয়ে যাবে তখন। আর এগুলা কেসেস আমরা পরে দেখবো কিভাবে ইয়ে করা যায়। ওকে, তো মনে হলো ডি এর পরে যে তোমার ইয়ে থাকবে তার রিলেটেড, ডি এর পরে টি আছে, তো এখানে যদি টি যদি থাকতো, এখানে মনে করো যদি টি যদি থাকতো, তাইলে তুমি এটা লিখতে পারবে। ওকে, এগুলো তোমরা ম্যাথসে আরো ভালো করে করবে, আমি জাস্ট এটা ফিজিক্সে কিভাবে ইউজ করতে লাগে তার খালি একটু একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তখন তুমি লিখতে পারবে টি টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে, ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার n যদি হয়ে যায় n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। ওকে, তো এখানে যদি আবার x যদি হয়ে যায় তুমি ফর্মুলা লিখতে পারবে না। ওকে, সেগুলো আমরা যখন নিউমেরিক্যাল করব তখন দেখবো আমরা এগুলো কিভাবে হয়। তারপরে 4 নম্বর ইন্টিগ্রেশন dx বাই x, মানে 1 বাই x, এটার ইন্টিগ্রেশন হয় তোমার log বেস e x আর এদিকে প্লাস c, বা এটাকে অর ন্যাচারাল log x ও বলা যায়, প্লাস c। ওকে, এরপরে 5 ইন্টিগ্রেশন sin x dx, এটা হয় তোমার মাইনাস cos x প্লাস c, ঠিক আছে। ইন্টিগ্রেশন কিন্তু তোমার ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টা, ফর্মুলাগুলো একটু দেখলে বুঝে যাবে। আর এদিকে তোমার 6 যদি দেই, এগুলো ফর্মুলা জানলে আপাতত তোমার ফিজিক্সে তোমার কাজ হয়ে যাবে, sin x প্লাস c, ঠিক আছে, sin x প্লাস c। আর লাস্ট একটা বা আছে আরো, যেমন তোমার এখানে 7 দিয়ে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx, এটা কি হবে, ওই আবার সেম e টু দি পাওয়ার x ই থাকবে প্লাস c। ওকে, এই ফর্মুলাগুলো দেখবে। আর একটা ফর্মুলা আমরা দেখে নিই, h দিয়ে
মনে করো তোমার এরকম আছে ইন্টিগ্রেশন u প্লাস v dx, আর এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি। কন্ডিশন হলো u ইজ আ ফাংশন অফ x আর v ইজ অলসো আ ফাংশন অফ x। তখনই কিন্তু আমি ফর্মুলাটা করতে পারবো। যদি ফাংশন অফ x না হয়, x এর উপরে যদি u আর v ডিপেন্ড না করে তাদের ভ্যালু, আমি কিন্তু করতে পারবো না। তখন এটা কনস্ট্যান্ট হয়ে বাইরে এসে যাবে। তখন আমি কি লিখতে পারবো? সিম্পল u dx প্লাস v dx করে ইন্টিগ্রেশন করলে যা তোমার থাকে, ঠিক আছে এইটা। সো আশা করি এগুলো ফর্মুলা মোটামুটি এগুলো প্র্যাকটিস করতে হবে। যত সময় না তুমি নিজেতে প্র্যাকটিস করেছো এগুলো পারবে না। কথা রইল তোমার ইয়েটা, তোমার ডেফিনিট ইন্টিগ্রাল। এগুলো তো ইনডিফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রাল কিভাবে বার করব? ডেফিনিট ইন্টিগ্রাল একটা টেস্ট দেবো। 7, 8, 9 মনে করো একটা ইন্টিগ্রেশন এরকম a to b f dash x dx। f dash x can be anything, sin x, cos x, x to the power n, যা তা x square x cube যাই হোক, তুমি তো ইন্টিগ্রেশন করবে, করে মনে করো তোমার এটা বেরোলো fx। ইন্টিগ্রেশন করার পরে যেটা তোমার ভ্যালু যেটা বেরোলো এটা fx, ঠিক আছে? তখন তুমি কি করবে? এরকম ব্র্যাকেট দেবে, ব্র্যাকেট দিয়ে এদিকে a দাও b দাও। এরপরে এই জায়গাতে কি করবে? যে x এর জায়গাতে কি করবে? তুমি ওই যে আপার লিমিট বসাবে, আপার লিমিটের ভ্যালু বসাবে, এরপরে মাইনাস ওই ফাংশনে আবার লোয়ার লিমিটের যেটা ভ্যালু থাকবে এটা বসাবে। দেখবে অঙ্ক নিউমেরিক্যাল একটা করে দেখালে তুমি বুঝে যাবে কিভাবে করতে পারো। খালি এইটা কত তখন মনে রাখো। ইন্টিগ্রেশন a to b ডেফিনিট ইন্টিগ্রাল থাকলো তো এই অ্যাপ্লিকেশন যেমন কিছু হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, উপরে যেমন কিছু হতে পারে, পুরো ইন্টিগ্রেশন করে বের হবে রেজাল্ট। এরপরে যখন লিমিট দেওয়া থাকে কি করতে হবে? আপার লিমিটে যে ভ্যালু দেওয়া থাকে 3 হোক 4 হোক, এটা তুমি বসিয়ে দাও, এটা তারপরে মাইনাস লোয়ার লিমিটের ভ্যালু বসিয়ে দাও, দেখবে অঙ্ক হয়ে যাবে। তো আমরা দেখবো এগুলো, অত ঘাবড়াবার কিছু না। তো প্রথমে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল কিছু দেখি, এরপরে আমরা ইনডেফিনিট ইন্টিগ্রাল আগে দেখি। ওকে, ইনডেফিনিট কোনগুলো ছিল? যেগুলা তোমার ইনডেফিনিট ছিল যেগুলো তোমার লিমিট থাকে না। আর ডেফিনিট ইন্টিগ্রেশন কোনগুলোকে বলা হয়? যেগুলো তোমার লিমিট থাকে, ঠিক আছে? এগুলো হলো তোমার ডেফিনিট ইন্টিগ্রাল, ডেফিনিট ইন্টিগ্রাল, ঠিক আছে? আর এগুলো হলো তোমার ইনডেফিনিট। তো দেখো আমরা ডেফিনিট ইন্টিগ্রেশনের কিছু করে রাখি। প্রথমে একদম একটা বেসিক থেকে শুরু করি। আমরা এরপরে আমরা তোমার ডেফিনিটে যাব। মনে করো তোমাকে বললো ফাইন্ড ইন্টিগ্রেশন x স্কয়ার dx, ইন্টিগ্রেশন x স্কয়ার dx, এটা ভ্যালু তোমার বার করতে লাগবে। ওকে, তো কোন ফর্মুলা দিয়ে হবে? ফর্মুলা মনে থাকতে লাগবে, ফর্মুলা মনে না থাকলে হবে না। x টু দি পাওয়ার n dx বললো কি হবে? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এখানে n এর ভ্যালু কত? 2। এই ফর্মুলাতে এক্সপান্ড করো, x টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 প্লাস c কত হবে? x কিউব বাই 3 প্লাস c শেষ। ওকে, এরপরে নেক্সট একটা আমরা দেখি 2 ফাইন্ড ইন্টিগ্রেশন 5x টু দি পাওয়ার 3 বাই 2 dx, ইনডেফিনিট ইন্টিগ্রেশন 5x টু দি পাওয়ার 3 বাই 2 dx। ওকে, এটা ভ্যালু বার করার জন্য তো কি হবে? ওই সেম ফর্মুলা 5, ঠিক আছে? টার্ম দাও x টু দি পাওয়ার 3 by 2 plus 1 আর এদিকে কি হবে? 3 by 2 plus 1 plus c, so এটা equal to 5 x to the power 5 by 2, এখানে কি হবে তোমার 5 by 2 plus c, এখান থেকে আমি এদিকে যাই
এটা সেপারেট, ওকে, থেকে এদিকে। তো এটা দুটো উপর উঠবে টুয়াইস এক্স 5/2 নিচে 5 প্লাস সি, 5 গেল ক্যান্সেল, কি থাকবে টুয়াইস এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস সি। ওকে, সো এইটা হলো তোমার আনসার। আশা করি বুঝতে পারছো কিভাবে। ওকে, এরপরে যেমন আমরা আরেকটা দেখে নিই, তোমার ডেফিনিটলি আরেকটা আমরা দেখে নিই। যেমন ধরো এই প্রবলেমটা 3 নম্বর দিয়ে বললাম ফাইন্ড, বার করো তুমি ইন্টিগ্রেশন 5x² প্লাস thrice x মাইনাস 2 dx, এটার ভ্যালু তুমি বার করো। তো কিভাবে করবে, স্প্লিট করে দাও এটাকে, ইন্টিগ্রেশন 5x² dx প্লাস ইন্টিগ্রেশন thrice x dx মাইনাস ইন্টিগ্রেশন twice dx, ঠিক আছে, 5x² dx প্লাস ইন্টিগ্রেশন thrice x dx মাইনাস twice dx। ওকে, তো 5 বাই বাইরে আনবো কনস্ট্যান্ট, যেহেতু থাকলো কি ইন্টিগ্রেশন x² dx, 3 কনস্ট্যান্ট বাইরে আনবো থাকলো কি x dx, আর 2 কনস্ট্যান্ট বাইরে আনবো dx। তো এটা কত হবে 2 প্লাস 1 ডিভাইডেড বাই, আর এখানে তুমি পরে দিকে আসা পরে যখন আমি করে দেবো 2 প্লাস 1 থাকলো এদিকে 3, এটা কত হবে x এর উপরে কি আছে 1, কিছু নেই মানে 1, সেটা কত লেখা যাবে x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, ওকে, মাইনাস 2, এটা কি হবে দেখো কিছু নাই মানে এখানে 1 আছে, আর 1 কে কি লেখা যায় x টু দি পাওয়ার 0 dx প্লাস ওদিকে c দিয়ে রেখে দাও আগে থেকে, 0 লেখা যায় না, x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তো এটা কি হচ্ছে তোমার x³/3, ঠিক আছে, আর এদিকে 3x²/2 মাইনাস 2 x টু দি পাওয়ার 0 প্লাস 1, n এর ভ্যালু 0 না, n এর ভ্যালু খালি মাইনাস 1 হতে পারবে না, আর এদিকে 0 প্লাস 1 প্লাস c, তার মানে হচ্ছে কি 5/3 x³ প্লাস 3/2 x² মাইনাস 2 x প্লাস c, এটা হলো এটা তোমার ইন্টিগ্রেশনটা হয়ে গেছে। ওকে, সো ইন্টিগ্রেশন একটা আমি দেখলাম। এরপরে আমরা দেখব তোমার ডেফিনিটের ওখান থেকে লিমিট দেওয়া থাকলে আমি কি করে করব, লিমিট দেওয়া থাকলে আমি কি করে এখন করব এটা আমরা দেখব। লিমিট দেওয়া থাকলে আমি কি করে করব এটা আমি দেখব। মনে করো কোশ্চেন নাম্বার 4 এরকম ফাইন্ড, প্রথমে একদম সিম্পলটা আমি ধরি, এক্সকিউজ মি, প্রথমে একদম সিম্পলটা নেই, 1 2 3 x² dx, কোন লিমিট দেওয়া আছে, আগে লিমিট ছিল না, এখন লিমিট যেন দেওয়া থাকে এগুলো বলা হয় তোমার ডেফিনিট ইন্টিগ্রাল। তো কি করব, প্রথমে একদম নরমাল যেরকম ফর্মুলা আমরা জানি এটা করি, কি হবে x টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, আর এদিকে তুমি একটা স্কয়ার ব্র্যাকেটের মতো এরকম দিয়ে দাও, আর এখানে 1 3, কি হবে x³/3 1 2 3, ঠিক আছে। এরপরে কি বলেছিলাম আপার লিমিটের ভ্যালু বসাও, কোথায় বসাবো আপার লিমিটগুলো, x এর জায়গাতে 3 বসিয়ে দাও, মাইনাস, ঠিক আছে, আপার লিমিট কত 3, x এর জায়গায় 3 বসিয়ে দাও, তো কি হবে 3³/3 মাইনাস, ঠিক আছে, মাইনাস কি করবে লোয়ার লিমিটের ভ্যালুটা বসিয়ে দাও, লোয়ার লিমিটের ভ্যালু কত 1, 1টা x এর জায়গাতে বসিয়ে দাও 1³/3, তো কত হবে এটা হবে তোমার 3² না, 3² মাইনাস 1/3, এদিকে তোমার 9 আর 1/3, তো 27 মাইনাস 1 মানে 26/3, आंसर হলো এই।
ঠিক আছে? ওকে, সো এটা হলো তোমার ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রবলেম। আর ডেফিনিট ইন্টিগ্রালে আমি আরেকটা করে দিই, দেখো কিভাবে তোমার যদি মাল্টিপল যদি থাকে। ওকে, এটা আমরা করে দিই লাস্ট একটা। তুমি তুমি তোমার ম্যাথসে তো তোমার ইন্টিগ্রেশন এবার নাই, যেহেতু আমি যতটুকু জানি তোমার ম্যাথসে ইন্টিগ্রেশন সেকেন্ড ইয়ারে থাকে। সো নিজে নিজে তুমি বানিয়ে করতে পারো, প্র্যাকটিস করতে পারো। যেমন আরেকটা ইন্টিগ্রেশন, যেমন 5 বললো ইভালুয়েট বা ফাইন্ড, যাই ধরো 5 দিয়ে বললো যে ইন্টিগ্রেশন 3 to 6 twice x square plus thrice x plus 5 তো dx। ওকে, এটার ভ্যালু বার করতে লাগবে তোমাকে। সো কিরকম বার করবে? প্রথমে তো টুকরা টুকরা, প্রথমে ডেফিনিটের মতো দেবে, টুকরা টুকরা করে যাও, লাস্টে একদম লিমিটের কাজটা করবে। প্রথমে এটা আমি পার্ট করে দিই, 3 to 6 twice x square dx হয়ে গেল, প্লাস 3 to 6 thrice x dx হয়ে গেল, প্লাস 3 to 6 5 dx হয়ে গেল। ওকে, তো এগুলো নিয়ে কিছু করবে না, 2টা বাইরে এসে যাবে না, 2 বাইরে এসে গেল, ইন্টিগ্রেশন 3 to 6 x square dx, 3 to 6 3 বাইরে এসে গেল x dx, তো 5 বাইরে এসে গেল 3 to 6 dx। ওকে, সো এটা কত আসবে? 2 দিয়ে x cube by 3 আসবে, তুমি করে নিও ভালো করে। 3 to 6 প্লাস 3 দিয়ে এটা হবে তোমার x square by 2, নিচে করে দেখে নিও এটাই আসবে 3 to 6, আর এটা হবে 5 ব্র্যাকেট দিয়ে x, ইন্টিগ্রেশন অফ dx x ই আসে, মানে কি 1 কে আমি কি লিখতে পারি, x টু দি 0 করে দেখো 3 to x। এখন আমি কি করব, ওই এখন আপার লিমিট লোয়ার লিমিটের ভ্যালু আমি বসাবো, লাস্টে একদম এই কাজটা করব, একদম লাস্টে আমি এই কাজটা করব। সেগুলো কি হবে 2 6 কিউব বাই 3, ওই যে 6 বসিয়ে দিলাম, 6 কিউব বাই 3 মাইনাস 3 বসাবো x এর জায়গাতে, 3 কিউব বাই 3 প্লাস 3 6x স্কয়ার, মানে x স্কয়ার বাই 2, তো 6 x এর জায়গাতে 6 বসিয়ে দেব, 6 স্কয়ার বাই 2 মাইনাস লোয়ার লিমিট 3 স্কয়ার বাই 2, ঠিক আছে, প্লাস 5 x এর জায়গাতে কি বসিয়ে দেব 6, আর মাইনাস লোয়ার লিমিট 3। এবার তো বাকি তোমার সব ক্যালকুলেশন, 3 কমন নিয়ে নেই, তো 2 বাই 3 থাকবে, 6 কিউব মানে 216, 3 কিউব মানে তোমার কি 27, 3 বাই 2 বাই 2টা কমন নিয়ে নিলাম, 6 স্কয়ার মানে 36, 3 স্কয়ার মানে 9, আর এটা কি 5 into 3 মানে 15, তো আলটিমেটলি ক্যালকুলেশন করে দেবে 181.5 আসবে ক্যালকুলেশন তোমার হবে। এইভাবে আর কি তোমার ইন্টিগ্রেশন করা হয়। ওকে, আমি মোটামুটি তোমাকে 5টা প্রবলেম দেখিয়ে দিয়ে দিলাম, ডেফিনিট ইনডেফিনিটের। আশা করি ভালো করে বুঝতে পারছো, আর নিজে নিজে প্র্যাকটিস করবে, নিজে নিজে প্র্যাকটিস না করলে এগুলো কিন্তু একদিন আসে না, এগুলো নতুন জিনিস, এগুলো মনে হয় তোমার ক্লাস 11 ম্যাথসে আছে, ক্লাস 12 আছে, কিন্তু ফিজিক্সে তোমার লেগে যাবে, কিন্তু ওই কয়েকদিন পরেই দেখবে তোমার এই ইন্টিগ্রেশন তোমার ইউজ হবে। ঠিক আছে, তো এগুলো তোমার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হতে দেখবে এগুলো নাথিং, এগুলো এমনি পারবে করে দিবে, ওইদিকে দেখবে অত স্টেপ না করলেও হয়, ফটাফট তুমি সলভ করে নিতে পারবে, বাট ইউ মাস্ট প্র্যাকটিস। ওকে, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তুমি কিন্তু পারবে না, আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তোমার পারতে লাগবে ফিজিক্সে সাকসেসফুল হতে হলে, ক্লাস 11 আর 12 পুরো সায়েন্সে তোমার যদি সাকসেসফুল হতে লাগে, সো তোমার ক্যালকুলাস তোমার জানতে লাগবে ভালো করে। ওকে, সো আজকে এই ম্যাথমেটিক্সটা তোমার অতটুকুই আমি করলাম, এরপরে আমরা এখন একটু ফিজিক্সের দিকে যাই, ফিজিক্সের থিওরি একটু তোমার পড়িয়ে রাখি। তোমার যে মোশন ইন স্টেট লাইন যেটা চ্যাপ্টার, যেটা তুমি দেখে এনসিইআরটি তে যেটা আমি পড়াচ্ছি আমার মোশন স্টেট, বেসিক্যালি তোমার ক্লাস 9
বারবার বলছি তোমার ক্লাস 9 তুমি যে জিনিসগুলো পড়েছো এগুলো নিয়ে তোমার একটু রিক্যাপিচুলেশন তোমার করানো হচ্ছে আর নাথিং এলস। যেমন আমি কিছু এখানে গ্রাফের কথা বলবো, এগুলা তো পরীক্ষাতে আসতে পারে যে এরকম এরকম হলে গ্রাফটা কিরকম হবে দেখতে, এগুলো তোমরা ক্লাস 9 রয়েছে, তবু আমি একবার রিভিশন করিয়ে দিই তোমাদেরকে। পজিশন টাইম গ্রাফ ফর এ মুভিং অবজেক্ট। Position time graph of a moving object. Okay. Position time graph কি দেখতে তোমার কিরকম হবে, এগুলো একটা কেস দিয়ে আমরা দেখি। প্রথম কেস, if an object is at rest or stationary okay, একটা অবজেক্ট যদি রেস্টে থাকে, রেস্টে বা স্টেশনারি তো রেস্টে, তো তার পজিশন টাইম গ্রাফটা কিরকম হবে, যদি তার টাইম যদি হয় আর যদি তার পজিশন যদি বোঝায়, সে আমি এক্স দিয়ে বোঝাচ্ছি তার পজিশন, তার গ্রাফটা দেখতে কিরকম হবে, যত টাইম যায় তার পজিশন চেঞ্জই হয় না। যেখানে আছে মনে করো ইনিশিয়ালি এখানে ছিল, টাইম যখন 0 এখানে ছিল তখন এখানে ছিল, এখানেই থাকবে প্যারালাল টু টাইম অ্যাক্সিস। ওকে, এটা হলো যখন অবজেক্ট রেস্টে থাকে বা স্টেশনারি। আই থিংক ইউ নো অল অফ দিস। ওকে, এটা এরপরে কেস, if object is in uniform motion along a straight line from the origin থেকে স্টার্ট করে, from the origin O, একটু বড় করে লিখি। If object is in uniform motion along a straight line from the origin O, তাইলে কিরকম হয় জিনিসটা, তোমার পজিশন টাইম গ্রাফ, এদিকে ধরে নাও তোমার টাইম, এদিকে তোমার পজিশনকে আমি এক্স দিয়ে বোঝাচ্ছি। ইউনিফর্ম মোশন মানে কি নিশ্চয়ই জানো, ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ইকুয়াল ডিসটেন্স কভার করা, বা তুমি বলতে পারো ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করছে। ঠিক আছে, 10টা থেকে 11টা ভিতরে আমি 15 কিলোমিটার গেলাম, 11টা থেকে 12টার ভিতরে আবার 15 কিলোমিটার গেলাম, 12টা থেকে 1টার ভিতরে আবার 15 কিলোমিটার গেলাম, প্রত্যেক 1 ঘন্টা আমি 15 কিলোমিটার গিয়েছি। মানে আমার ভেলোসিটি কত, 15 কিলোমিটার পার আওয়ার, আর ভেলোসিটি কনস্ট্যান্ট ছিল। ওকে, অন এন এভারেজ বলতে পারো ভেলোসিটি কনস্ট্যান্ট, সেম কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে আমি মুভ করছি, বেশি কমপ্লিকেশনে যাচ্ছি না। তো গ্রাফটা কিরকম হবে, আর বলেছে স্টার্টিং ফ্রম 0, কিন্তু গ্রাফটা কিরকম হয়, স্ট্রেট লাইন, বলেছো তোমরা এটা। ওকে, তখন যদি সিচুয়েশনটা এরকম হয়ে দিল, স্টার্টিং ফ্রম সাম ইনিশিয়াল পজিশন x0, তখন গ্রাফটা কিরকম হবে, স্টার্টিং ফ্রম সাম ইনিশিয়াল পজিশন x0, মানে ও অরিজিন থেকে শুরু করে নি, 0 থেকে শুরু করে নি, ইনিশিয়ালি কিছু জায়গায় ছিল, ধরো x0 এটা ইনিশিয়ালি কিছু ডিসটেন্স ও ট্রাভেল করে রেখে দিয়েছে টাইম শুরু হওয়ার আগে, কোন জায়গায় বসে আছে, তখন গ্রাফটা এরকম হবে, স্ট্রেট লাইনে থাকবে কিন্তু এখান থেকে শুরু হবে এইভাবে। ওকে, এটা দেখে রাখবে। এরপরে তো 3 নম্বর কেস আমরা দেখি। যদি এরকম হয় যে 3 নম্বর কেস, if an object okay is moving with a constant negative velocity,
is moving with a constant negative velocity. Okay, from the positive position, আগেরটা কি ছিল, পজিটিভ ভেলোসিটি ছিল। আমরা তো জানি পজিশন টাইম গ্রাফের ইয়েটা কি থাকে, তোমার ভেলোসিটি বোঝায়। যদি স্ট্রেট লাইনে যায় স্লোপটা যেটা থাকে এটা ভেলোসিটি বোঝায়। যখন স্লোপ যদি তোমার উপরের দিকে থাকে, পজিটিভের দিকে উপরের দিকে থাকে, ওদের ভেলোসিটি পজিটিভ। স্লোপটা যদি ডাউন নেমে যায় তাহলে কি হবে, ভেলোসিটি নেগেটিভ। এখানে বলে দিয়েছে কনস্ট্যান্ট নেগেটিভ ভেলোসিটি, মানে আমার স্লোপটা নেগেটিভ, গ্রাফটা উপরের দিকে উঠবে না, নিচের দিকে নামবে। আর ফ্রম দ্য পজিটিভ স্টার্ট যে করবে, ফ্রম দ্য পজিটিভ পজিশন থেকে স্টার্ট হবে, পজিটিভ পজিশন থেকে স্টার্ট করতে লাগবে, আর কনস্ট্যান্ট নেগেটিভ ভেলোসিটি থাকবে। তখন তার গ্রাফটা কিরকম হবে, মনে করো এদিকে তার ডিস্টেন্স x যেটা, ওকে, এদিকে তার টাইম। তো কিন্তু স্টার্ট যখন হবে পজিটিভ পজিশন থেকে, তো পজিটিভ পজিশন যে কোনো কিছু নিয়ে নাও, এটা ধরো x0, ঠিক আছে, এটা তার পজিটিভ পজিশন। তো কনস্ট্যান্ট নেগেটিভ ভেলোসিটি নিয়ে নামবে এইভাবে। পজিটিভ ভেলোসিটি হলে আমরা এইভাবে উঠাই, নেগেটিভ ভেলোসিটি হলে এখান থেকে নামবে, তো পজিটিভ পজিশন থেকে নামবে। যদি অরিজিন থেকে নামতো তাহলে কি হতো, তখন যদি বলতো ফ্রম অরিজিন থেকে যদি বলতো তাহলে গ্রাফটা কিরকম হলো, তখন গ্রাফটা দেখতে তোমার কিরকম লাগলো, তখন গ্রাফটা হলো তোমার এইভাবে। ধরে নাও এটা তোমার 0, এটা তোমার x, এটা তোমার পজিটিভ x, এটা তোমার নেগেটিভ x। অরিজিন থেকে তোমার কনস্ট্যান্ট নেগেটিভ ভেলোসিটি, তো এটা তোমার এইভাবে, ঠিক আছে। এরকম দিয়ে দিও না, ঠিক আছে। গ্রাফ দেখো কত রকমের তোমার আইডিয়া থাকলে, এই জন্য তোমাকে আমি একটা বইয়ের নাম বলছিলাম প্লে উইথ গ্রাফস, ঠিক আছে। এরকম নামবে, ঠিক আছে। ও স্লোপের উপরে ডিপেন্ড করে, এখন এদিকেও যেতে পারে একটু, ওকে, এইভাবে। এখন দেখো ঠিক আগের কোয়েশ্চেন, ওই যে আমি 2 নম্বর কেস, when object is moving with constant positive velocity বললো, constant positive velocity যদি বলে, আর velocity from negative position, তো গ্রাফগুলো কিরকম চেঞ্জ হচ্ছে, তো কোথা থেকে শুরু করতে লাগবে, এখান থেকে। আর কি আছে, নেগেটিভ পজিশন থেকে শুরু করেছে, আর পজিটিভ ভেলোসিটি আছে। পজিটিভ ভেলোসিটি মানে কি, আমার গ্রাফকে উপরে উঠাতে লাগবে, উপরে উঠালে কোন দিকে নিতে লাগবে, এদিকে নিতে লাগবে, এইভাবে হবে গ্রাফটা, ওকে। এরকম নিচে নামানো তো নেমে যাচ্ছে, গ্রাফকে উপরে উঠাতে লাগবে না, নেগেটিভ পজিশন থেকে আমি উপরে উঠিয়েছি, ওকে। সো দেখো কত রকম কোশ্চেন ফ্রেম করা যায়। ওখানে সেম কোশ্চেন, কনস্ট্যান্ট নেগেটিভ ভেলোসিটি, আর বলতো ফ্রম নেগেটিভ পজিশন। আমরা তো পজিটিভ পজিশন থেকে দেখেছিলাম, অরিজিন থেকে দেখেছিলাম, এখন নেগেটিভ পজিশন থেকে হলে কি হবে, এইভাবে, ওকে। এগুলো দেখে রাখবে। তোমার গ্রাফের আইডিয়াটা ভালো করে থাকতে লাগবে, যে আমি যে কোনো ভাবে আমি গ্রাফের মূল ইয়েটা কি, তোমার ওই যে বই আছে প্লে উইথ গ্রাফস, এই বইটা পড়লে কিন্তু তোমার খুব ভালো করে পাওয়া যায়। এরপরে নেক্সট যেটা একটা আছে তোমার 5 নম্বর নাকি কি জানি, এটা হলো if an object is in non-uniform motion along a straight line, ঠিক আছে। তখন তার গ্রাফটা কিরকম হবে, নন ইউনিফর্ম মানে কি, যে তোমার এক এক জায়গায় ভেলোসিটি এক এক রকম, তখন গ্রাফটা এরকম স্ট্রেট লাইন আসলে কি না, নন ইউনিফর্মের গ্রাফ তোমরা দেখেছো কার্ভের মতো থাকে। সো
ধরে নিই এখানে অরিজিন থেকে শুরু করছে, এদিকে হবে তোমার টাইম, এদিকে তোমার পজিশন এক্স, এবং গ্রাফটা কিরকম হবে তোমার এইভাবে যাবে, মনে করো বাড়ছে ভেলোসিটিটা, ওকে, কারণ বেড়ে আবার কমে যেতে পারে, তখন এদিক দিয়ে এসে আবার এদিকে নিচে নেমে যাবে, এরকম ভাবে থাকে আর কি। তোমার অরিজিন ও ধরে নাও, ওকে, এইভাবে তোমার হচ্ছে, এইভাবে তোমার গ্রাফগুলো কিন্তু হয়। তো গ্রাফের এই ভেলোসিটির বা পজিশন টাইম গ্রাফের ভেলোসিটির তো এইগুলো জিনিস আমরা শেষ করলাম। আর আশা করি তোমরা এটা তো জানোই যে ক্লাস 9 তোমরা পড়েছো যে পজিশন টাইম গ্রাফের তোমার কি যে স্লোপ, আর স্লোপ আমরা কি করে বার করি, স্লোপকে এমনি বোঝায় tan থিটা দিয়ে বার করি, ঠিক আছে, tan থিটা, থিটা খালি নেই না, খালি tan থিটা নেই, tan থিটা নিলে স্লোপ বেরোয়। তো এই স্লোপটা থেকে আমরা কি বার করতে পারি, ভেলোসিটি বার করতে পারি, এগুলো দিয়ে আমরা নিউমেরিক্যাল দেখবো পরে দিকে। আমরা কি জানি ভেলোসিটি টাইম গ্রাফে এরিয়া থেকে আমরা কি পাই, স্পিড ভার্সেস টাইম, বা ভেলোসিটি ভার্সেস টাইম থেকে আমরা কি পাই, ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট পাই, তার এরিয়াটা বার করে নিলে ওই টাইম রেঞ্জের মধ্যে আমি এর মধ্যে দেখিয়েছিলাম ডিফারেনশিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে, এগুলো জানো, এগুলো তোমরা পড়েছো, এগুলো আসলে কনসেপ্ট তোমাদের আছে, ওকে। সো আমরা তোমার এক কাজ করি, অ্যাক্সিলারেশন দিকে মুভ করি। অ্যাক্সিলারেশন পরে আজকে টপিক ক্লাসের লাস্ট টপিকে তোমার অ্যাক্সিলারেশনই থাকবে। অ্যাক্সিলারেশন ব্যাপারে একটু আইডিয়া। সো অ্যাক্সিলারেশন বলতে আমরা কি বুঝাই, অ্যাক্সিলারেশন বা অ্যাক্সিলারেটর, গাড়ির মধ্যে অ্যাক্সিলারেটর থাকে না, বাইকের মধ্যেও থাকে অ্যাক্সিলারেটর। অ্যাক্সিলারেটর দিয়ে কি করা যায়, অ্যাক্সিলারেটর দাবালে কি হয়, গাড়ির স্পিড বাড়ে, বা তুমি বলতে পারো স্পিড চেঞ্জ হয়, বলতে পারো ভেলোসিটি চেঞ্জ হয়, ঠিক আছে। তো অ্যাক্সিলারেশন হলো ওই চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম ইন্টারভ্যাল, টাইম টেকেন, ঠিক আছে। সো তুমি অ্যাক্সিলারেশন ডেফিনেশন তুমি বই থেকে পেয়ে যাবে। অ্যাক্সিলারেশন তো তোমরা ক্লাস 9 এ পড়েছো। অ্যাক্সিলারেশন এর মানে কি হবে, অ্যাক্সিলারেশন মানে হলো তোমার চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম টেকেন, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম টেকেন, ঠিক আছে, ওকে। এটা এখন acceleration কি রকম কোয়ান্টিটি, ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, আই হোপ ইউ নো, বিকজ ভেলোসিটি নিজেই ভেক্টর, এখানে টাইম তো স্কেলার বাধ্য, ভেলোসিটি তো নিজে একটা তোমার ভেক্টর, তো acceleration কি হবে তোমার একটা ভেক্টর কোয়ান্টিটি, ডাইমেনশনাল ফর্মুলা জানো, ওকে। এরপরে acceleration তোমার দুই রকমের থাকে, তিন রকমের সরি, একটা হলো ইউনিফর্ম acceleration, এটারও ডেফিনেশন আই হোপ তোমরা জানো, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন কাকে বলে, বইয়ে দেখে দেওয়া থাকবে। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন কি, যখন লাইক ইউনিফর্ম ভেলোসিটি, যে প্রত্যেকটা টাইম ইন্টারভ্যালে আমার ভেলোসিটি যে চেঞ্জ হচ্ছে ইকুয়ালি হচ্ছে, ওকে। 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে আমার ভেলোসিটি 10 থেকে 20 গেল, গাড়ি চালাচ্ছ তুমি, 0 থেকে 2 সেকেন্ড যখন হলো তখন তোমার ভেলোসিটি কাটা 10 থেকে 20, তো চেঞ্জ কত হলো 10। এরপরে 2 থেকে 4 সেকেন্ড মানে 3 আর 4 সেকেন্ড মানে 2 সেকেন্ডে, নেক্সট 2 থেকে 4 এ আমার স্পিড 20 থেকে 30 হলো গাড়ির স্পিড, তো চেঞ্জ কত হলো 10। নেক্সট 4 থেকে 6 সেকেন্ড অবধি আমার স্পিড 30 থেকে 40 তে গেল, তো চেঞ্জ কত হলো 10। ইকুয়াল টাইম ইন্টারভ্যাল কত 2 সেকেন্ডের টাইম ইন্টারভ্যাল নিয়েছি, ইকুয়াল টাইম ইন্টারভ্যালে আমার চেঞ্জ ইন ভেলোসিটি যদি সেম হয়, এই দেখো ভেলোসিটি চেঞ্জ সেম, তখন এরকম অ্যাক্সিলারেশনকে বলা হয় ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ওকে। আই হোপ বুঝতে পেরেছো। ভেরিয়েবল অ্যাক্সিলারেশন, ভেরিয়েবল অ্যাক্সিলারেশন কি হয়, তার ঠিক উল্টা, ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে চেঞ্জ ইন ভেলোসিটি আনইকুয়াল, যেমন এখানে প্রথমে 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে স্পিড 10 থেকে 20 গেল, টাইমের ইন্টারভাল কত 2 সেকেন্ড, আর চেঞ্জ কত হলো 10। নেক্সট 2 থেকে 4 এ কি হয়ে গেল, ভেলোসিটি
20 থেকে 50 হয়ে গেল, টাইম ইন্টারভ্যাল তো সেম আছে কিন্তু চেঞ্জ ইন ভেলোসিটি কি হয়ে গেছে তোমার 30, তখন এটা কি হয়ে গেল ভেরিয়েবল অ্যাক্সেলারেশন। ওকে, আর একটা থাকে এভারেজ, সি এভারেজ অ্যাক্সেলারেশন, এভারেজ অ্যাক্সেলারেশন। আমি এখনো ভেক্টর নোটেশন দিয়ে কিছু দেখাচ্ছি না, কারণ কি তোমরা ভেক্টর চ্যাপ্টার এখনো পড়োনি, পড়ে দেখে যাও, অথবা তুমি খালি বেসিক ডেফিনিশনগুলোই দেখো। এভারেজ অ্যাক্সেলারেশন, এভারেজ অ্যাক্সেলারেশন কখন হয়, এভারেজ কখন নেই, যখন কোনো জিনিস আমার চেঞ্জ হতে থাকে, মানে একটা অবজেক্ট যখন ভেরিয়েবল অ্যাক্সেলারেশনে যখন থাকে, যখন তোমার এভারেজ ভেলোসিটি নিয়েছিলাম, ঠিক আছে, এক এক জায়গায় ভেলোসিটি এক রকম, তখন যদি এভারেজ অ্যাক্সেলারেশন কখন আমরা নেব, যখন তোমার অবজেক্ট ভেরিয়েবল অ্যাক্সেলারেশনে যখন হয়, ভেরিয়েবল অ্যাক্সেলারেশনে যখন থাকে তখন কি হয়, অবজেক্টে কি থাকে তোমার এক এক জায়গায় এক এক তোমার অ্যাক্সেলারেশন থাকে, ঠিক আছে। তো ওই সময় তোমার এভারেজ ভেলোসিটির সময় কি ফর্মুলা ছিল, টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। তুই বাবা ঠিক আছে, তুই ভ্যারি করতে থাক, ভ্যারি করতে হতে তুমি যত আলটিমেটলি একটা ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট হবে ডিভাইডেড বাই টাইম, ঠিক এরকমই এভারেজ অ্যাক্সেলারেশন কি হবে, অ্যাক্সেলারেশন ডিফার হচ্ছে, ঠিক আছে, আমি তো জানি না কত হচ্ছে, আমি কি করব, লাস্টে আলটিমেটলি তো একটা চেঞ্জ ইন ভেলোসিটি হবে। মানে যেটা এরকম, প্রথম 2 সেকেন্ডে ভেলোসিটি 0 থেকে 10 হলো, 0 থেকে টাইম স্টার্ট হয়েছে, 0 থেকে 2 সেকেন্ড, 0 থেকে 10 হলো ভেলোসিটি, এরপরে 2 থেকে 4 ভেলোসিটি কি হয়ে গেল 10 থেকে 30, দেখো চেঞ্জ কিন্তু ডিফারেন্ট। এরপরে 4 থেকে 6 অবধি কি হয়ে গেল 30 থেকে 80, এরপর 6 থেকে 8 সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল ভেলোসিটি 80 থেকে 150, ঠিক আছে, ভেরিয়েবল এক্সপ্রেশন না, টাইম ইন্টারভাল দেখো 2 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড, তো চেঞ্জ ইন ভেলোসিটি 10 20 50 আর দিকে তোমার 70, সেম টাইম ইন্টারভ্যালে চেঞ্জ ইন ভেলোসিটি কি হচ্ছে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট, তো তোমার অ্যাক্সেলারেশন কি হবে ডিফারেন্ট ডিফারেন্ট না, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, তো অ্যাক্সেলারেশন ডিফারেন্ট ডিফারেন্ট। এভারেজ অ্যাক্সেলারেশন কিরকম বার করবো, আমি চুপচাপ থাকি, ঠিক আছে, 0 থেকে 8 সেকেন্ড অবধি ভেলোসিটি কত যায় দেখে নিলাম, চেঞ্জ ইন ভেলোসিটি কত হলো 0 থেকে 8 এর মধ্যে কত হবে, আগে ছিল 0, 150 মাইনাস তোমার 0 ডিভাইডেড বাই টোটাল টাইম, টোটাল টাইম হলো 0 থেকে 8 সেকেন্ড অবধি ওয়েট করেছি ডিভাইডেড বাই 8, ওই 150/8, এটাই হবে তোমার এভারেজ অ্যাক্সেলারেশন। ওকে, সো এভারেজ অ্যাক্সেলারেশন তোমার কি হবে, এটা হলো এ তোমার এ বি দিয়ে বোঝানো, অ্যাক্সেলারেশন কে দিয়ে বোঝায়, এভারেজ অ্যাক্সেলারেশন কি হবে টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি, টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি divided by total time taken, ওকে, এই ফর্মুলাটা দেখে রাখবে। আর যেরকম পজিশন টাইম গ্রাফের স্লোপ থেকে তোমার বেরোতো, কি বেরোতো পজিশন টাইম গ্রাফের স্লোপ থেকে ভেলোসিটি, ঠিক এরকম ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ থেকে কিন্তু অ্যাক্সেলারেশন বেরোয়, ঠিক আছে, ভেলোসিটি টাইম গ্রাফ, এদিকে ভেলোসিটি এদিকে তোমার টাইম, যদি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন থাকে তাহলে কি হবে, এইভাবে স্টার্টিং টু অরিজিন, তখন ওই যে তার যে স্লোপ যেটা থাকবে, মনে করে দুইটা এর মধ্যে পয়েন্ট এর স্লোপ পাবো না, এই যে স্লোপ যেটা থাকবে, যেটা একটু আমি tan থিটা দিয়ে বার করি, m = tan থিটা দিয়ে বার করি, এই স্লোপটা কি দেয় তোমার অ্যাক্সেলারেশন দেয়, ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ তোমাকে দেয় অ্যাক্সেলারেশন, আর পজিশন টাইম গ্রাফের স্লোপ তোমাকে কি দেয় তোমার ভেলোসিটি, তোমরা পড়েছো এটা, ওকে, এটা তো নরমালি পড়লাম। আর আরেকটা রকমের অ্যাক্সেলারেশন থাকে, যেরকম ভেলোসিটি ছিল ইউনিফর্ম ভেলোসিটি, ভেরিয়েবল ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি, তারপরে কিছু ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তো ঠিক এরকমই এখানে কি হবে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন, instantaneous acceleration, instantaneous acceleration, instantaneous acceleration, and I hope আর instantaneous জিনিস বুঝাতে লাগবে না, ওই একই জিনিস কি হবে দেখো,
পজিশন টাইম গ্রাফের স্লোপ থেকে যদি ভেলোসিটি যদি বের হয় তাহলে কি ভেলোসিটিটা কি পজিশনের ডেরিভেটিভ ডেরিভেটিভ করে বার করতে লাগে, ডিফারেন্সিয়েশন করে বার করতে লাগে। তো দেখো এসটি গ্রাফ মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ থেকে আমরা কি পাই ভেলোসিটি পাই। তখন আমি কি বার করেছিলাম যে ভেলোসিটিটা কি হয়, it is the derivative of তোমার distance but sorry displacement with respect to time। তো instantaneous velocity তো আমার যেটা অ্যাক্সেলারেশনটা তোমার ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমি পাই। ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ আমাকে কি দেয় অ্যাক্সেলারেশন দেয়। তাহলে আমি লিখতে পারি অ্যাক্সেলারেশন যেটা হবে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন যেটা হবে এটাও কি হবে তোমার dv/dt, এটার সাথে এটা মিল রেখে আমি লিখলাম। ওকে ইনস্ট্যান্টেনিয়াস এই dv/dt টা আসলে কোথা থেকে আসলে তোমরা যদি এটা থেকে এটা কি করে এসেছিল বুঝতে পেরেছো এক্স্যাক্টলি সেম। ওই আবার সেম তোমার যখন যদি অ্যাক্সেলারেশন তোমার যেটা তোমার যদি টাইম টু টাইম যদি চেঞ্জ হতে যদি থাকে তাহলে আমি কি বার করবো ওই ভেলোসিটি ইন্টারভ্যাল নেব দুইটা তখন টাইমটা কি নেব খুবই ছোট নেব যেখানে ভেলোসিটি চেঞ্জেস যে হচ্ছে ভেলোসিটি চেঞ্জ তো আনইকুয়াল যত ছোট নিলাম আমি বলবো যে হ্যাঁ এখানে যতটুকু চেঞ্জ হচ্ছে এখানেও সেম চেঞ্জেসই হবে এই জায়গাতে একদম ওই পার্টিকুলার মোমেন্টে। এটা অ্যাকচুয়ালি আমি কোথা থেকে এই জিনিসটা আসলো এটা ওই আগেরটাই লিমিট ঠিক আছে তোমার ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা ভি বাই ডেল্টা টি। সরি এখানে আমি এখন ভেক্টর সাইন কিছু বুঝে দেবে তোমার ভেক্টর সাইন দেওয়া থাকতে পারে এগুলো আমরা পরে করবো আপাতত এরকম করে রাখি মানে ভেক্টর চ্যাপ্টার যখন পড়বো তখন এটা অ্যাকচুয়ালি পড়ে নেব। এটা থেকে এটা এসেছে এটা তোমরা আশা করি বুঝাই তো আছে। ওকে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলবো দেখো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনকে আমরা কি লিখতে পারি dv/dt। यस তখন দেখো একটা জিনিস dv/dt থাকো ভেলোসিটিকে আমি কি লিখতে পারি ds/dt না ds/dt তখন কি হয়ে যাবে এটা হয়ে যায় তখন এটা হয় বলা হয় ডাবল ডিফারেন্সিয়েশন d²s/dt²। এটাও তোমার অ্যাক্সেলারেশনের একটা ফর্মুলা মানে অ্যাক্সেলারেশন ইজ দা ডাবল ডেরিভেটিভ অফ ইওর পজিশন উইথ রেসপেক্ট টু টাইম দুইবার ডিফারেন্সিয়েশন এখানে d²t² লিখে দেবে এটা নোটেশন এরকম লেখা। ওকে দিস ইজ দা নোটেশন টু রাইট ডাবল ডেরিভেটিভ ওই যে তোমার d²/dt² ঠিক আছে এটা হলো ডাবল ডিফারেন্সিয়েশন ডাবল ডেরিভেটিভ ওকে মনে রাখবে এটা একটা ফর্মুলা আর এটাও একটা ফর্মুলা এটা হলো পজিশনের সাথে কারণ ডাবল ডেরিভেটিভ আমরা কিরকম বার করি কিছু না দুইবার ডিফারেন্সিয়েশন করে দাও মনে করো আচ্ছা তুমি এটাই লাস্ট মনে করো আমি একটা সিম্পল প্রবলেম তোমাকে দিই ডাবল ডেরিভেটিভ বার করা আর কিছু না এরকম কিছু কথা না। মনে করো আমি দেখলাম y is equal to twice x cube plus 4x minus 2 ওকে এর মানে কি y is a function of x x এর ভ্যালু উপরে ডিপেন্ড করে y এর ভ্যালু কি হবে তোমার চেঞ্জ হবে। তো এখন তোমাকে যদি বলে যে d²y/dx² তুমি বার করো কত তো ভয় করার মতো কিছু না ডাবল ডেরিভেটিভ করো প্রথমে dy/dx বার করো দেখো তোমার d²y/dx² এটা কি লেখা যায় d/dx ওদিকে তোমার dy/dx এটা লেখা যায় ডাবল ডেরিভেটিভ লেখা মানে হলো এইভাবে লেখা। তো আমি আগে কাজ করি dy/dx কত পাই বার করি ফার্স্ট ডেরিভেটিভ এই ফার্স্ট ডেরিভেটিভ করে যেটা आंसर বের হবে এটাকে আবার ডেরিভেটিভ করব এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। তো আমি প্রথমে আগে dy/dx বার করি আগে তো dy/dx কত হবে twice x³ plus 4x minus 2 ওকে সো এটা যদি আমি পার্ট যদি করে দেই
তো d by dx of কি হবে তোমার twice x cube plus d by dx of 4x minus d by dx of 2 কত আসবে এটা 2 তো এদিকে আসবে আচ্ছা আমি একটু ডিটেইলেই করাই 4 টা এদিকে আসবে d by dx of x আর কনস্ট্যান্ট ভ্যারিয়েশন ডিফারেন্সিয়েশন কি হয় 0 এটা কত আসবে 2 into 3 x square পরে দেখে নিও আর এটা 4 into 1 মানে আসলে 6x square plus 4 তো dy by dx এর ভ্যালু কত আসলে 6x square by 4 আমার বার করতে কি লাগে এটা মানে এটাকে আবার আমি ডিফারেন্সিয়েশন করব with respect to x so therefore d square y by dx square টা কি হবে d by dx of এটার ভ্যালু কত এসেছে এটা 6x square by 6x square plus 4 তো কত আসবে এটা d by dx of 6x square plus d by dx of তোমার কি 4 এটা হবে 12x ওকে প্লাস 0 কনস্ট্যান্ট ছিল 12x ওই তোমার এই জিনিসের এইটার ডাবল ডিফারেন্সিয়েশনের ভ্যালু হলো তোমার 12x এইভাবে তোমার করতে হবে তো দেখবে এগুলোর অ্যাপ্লিকেশন কিভাবে আসে আমরা যখন নিউমেরিক্যাল প্রবলেম করব এগুলো তখন খুবই মানে ফেমাস এগুলো প্রবলেমসগুলো আর এগুলো বেশিরভাগ তোমার কম্পিটিটিভ এক্সামে তোমার টার্গেট করে সো ইউ হ্যাভ টু নো দিস থিংস ওকে এগুলো ভালো করে ঘরে প্র্যাকটিস করবে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো নাহলে কিন্তু তুমি ফিজিক্সে এগোতে পারবে না এরপরেই চ্যাপ্টার এরপরেই মুহূর্তে দেবে নেক্সট লেকচারেই দেবে তোমার এগুলো ইউজেস এসে যাবে ওকে সো আজকে তুলেই থাকলো আসলে তোমরা বুঝতে পেরেছো ওকে and do practice these things differentiation and integration as much as you can okay thank you